শেখ বাড়ির ড্রয়িং রুমে এখন আগুন জ্বলছে। সামিয়া আর নাজমিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে পানি দুজনের। তাতে দুজনের পাশে দাঁড়িয়ে আছে ফারিয়া আর ফারিন। তারা দুজনেই চুপচাপ। ঘর ভর্তি মানুষ। সাখাওয়াত সাহেব, শামীম সাহেব, রুমা বেগম, হাসি বেগম, মাজেরা বেগম, আশিক, শাহরুখ, ইফতিয়া, রাইসা সকলে উপস্থিত ড্রয়িং রুমে। ইফতিয়া আর রাইসা কাল এসেছে এই বাড়িতে, কিছুদিন থাকবে তারা। ঘরের পরিবেশটা চাপা উত্তেজনায় ঠাসা। হঠাৎ হাসি বেগম তেড়ে ওঠেন। তোমরা কি ভেবেছ নিজেদের মতো করে চলবে? স্কুল ফাঁকি দিয়ে কলেজে গিয়েছ কোন সাহসে? কার থেকে অনুমতি নিয়ে? রুমা বেগম রাগেশ্বরে কাঁপিয়ে বললেন, আর একবার এমন করলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আজ পিয়া সময় মতো না গেলে কি হতো বুঝতে পারছো? পড়াশুনো করতে ভালো লাগে না, তাই না? ছেলে দেখবো দুজনের জন্য, বিয়ে দিয়ে দেই। তোমাদের দুজনে বাদরামে যখন করবেই, শ্বশুর বাড়িতে গিয়ে করো। এই বাড়িতে এসব চলবে না। সামিয়া চোখ মুছে বলল, ওরা বাজে কথা বলেছিল, আমরা তো কিছু বলিনি। হাসি বেগম মেয়েকে মারার জন্য তেড়ে আসতে নিলে শাহরুখ আটকালো হাসি বেগমকে। হাসি বেগম দাঁতে দাঁত চেপে বলল, অন্যায় করে আবার মুখে মুখে কথা বলার সাহস কিভাবে পাস তুই? জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওরা বাজে কথা বলছে, তোরা কোন সাহসে স্কুল ফাঁকি দিয়ে কলেজে গেলি তার জবাব দে। সাখাওয়াত সাহেব থামিয়ে দিয়ে বললেন, থামো তোমরা, ওরা ছোট, কেউ মারবে না ওদের। দোষ ওরা করেনি, মানছি ওরা স্কুল ফাঁকি দিয়ে কাউকে কিছু না বলেই কলেজে গিয়ে অন্যায় করেছে। তাই বলে বদমাইশ ছেলেগুলো আমার বাড়ির মেয়েদেরকে বাজে কথা বলবে? তোমরা চুপ থাকো, পিয়াস আসুক, ওর থেকে সব শোনা যাবে। শিকদার বাড়ি আর শেখ বাড়ির সবাই জানে পিয়াস রাগান্বিত একটা ছেলে। এখনই আসবে, বিস্ফোরণ ঘটবে। ইফতিয়া আস্তে করে ফারিনকে সরিয়ে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, কলেজে কি হয়েছে ফারিন? ফারিন সরল মনে একটা ছোট ঢোক গেলে বলল, সেদিন সকালে সামিয়া, নাজমিন আর ফারুকু মিলে প্ল্যান করেছিল আজ স্কুল ফাঁকি দিয়ে কলেজে যাবে ওরা। একটা ছোট্ট অ্যাডভেঞ্চার বলতে পারো। আমি আর ফারুকু তো আগে থেকেই কলেজে থাকতাম, বাট ওদের কথা ছিল স্কুল ফাঁকি দিয়ে কলেজে আসবে। আমি আর ফারুকু একটা ক্লাস পর কলেজে থেকে বেরিয়ে যেতাম, কলেজ ঘুরে রেস্টুরেন্টে যেতাম, একটু হালকা খাওয়া দাওয়া করতাম, তারপর বাড়িতে ফিরে আসতাম। আর আমরা আগে থেকেই জানতাম ভাইয়া আজ কলেজে যাবে না, তবে আমাদের ভাগ্য অন্য কিছু প্ল্যান করে রেখেছিল। সামিয়া আর নাজমিন কলেজে ঢুকতেই কিছু ছেলের নজর ওদের দিকে পড়ে। ওরা সামিয়া আর নাজমিনকে উল্টোপাল্টা কথা বলেছে। ঠিক তখনই কোথা থেকে ভাইয়া আর তার দলবল কলেজে এসে হাজির। ভাইয়া আসতেই কিছু জুনিয়র ছেলে সবটা ভাইয়াকে বলে দেয়। আর ভাইয়া তো জানোই, ওই ছেলেগুলোকে দলবল সহ কলেজ ক্যাম্পাসের মধ্যে বেধড়ক পিটিয়েছে। তারপর শাহরুখ ভাইয়াকে কল দিয়ে কলেজে আসতে বলেছে। শাহরুখ ভাইয়া আসতেই আমাদের এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর তারপরে সবটা তো দেখতেই পাচ্ছ। বাইরে বাইকের শব্দ শোনা গেল। পিয়াস ঢুকে এলো বাড়ির ভেতরে, এসে সোজা সামিয়ার দিকে তাকালো। সাখাওয়াত পিয়াসকে দেখে বসতে বলল। পিয়াস কোনো দিকে পাত্তা না দিয়ে সোজা শামীম সাহেবের দিকে তাকিয়ে বলল, ওদের বকছেন? শামীম সাহেব ঠান্ডা গলায় বলল, আসলে তোমার মামি একটু। শামীম সাহেব কথা শেষ করার আগেই পিয়াস শান্ত কিন্তু ভারী কণ্ঠে বলে উঠল, আমি বারণ করেছিলাম মামু, ওদের কিছু না বলতে। ঘরটা আরও নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো শব্দ নেই। ফারিয়া, ফারিন, ইফতিয়া পর্যন্ত নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে পিয়াসের দিকে। সামিয়ার চোখ থেকে পানি গাল বেয়ে নেমে যাচ্ছে। নাজমিন চোখ নিচু করে দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর সব ভুল আজ ওদের ঘাড়ে এসে পড়েছে। হাসি বেগম রেগে বললেন, তোমাদের বোনেরা ভুল করবে আর তাদের কিছু বলা যাবে না? তুমি ওদের শাসন না করে উল্টো ওদের পক্ষ নিচ্ছ। তোমাদের এই আধুনিকতা ঠেলায় একদিন কিছু একটা হয়ে। পিয়াস মুখ ফিরিয়ে হাসি বেগমের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, আমার আর ওদের দিকে কেউ স্পর্শ করার সাহস দেখালে তাদের গায়ে আগে আমার হাত উঠবে। আমি জানি ওরা ভুল করেছে,
স্কুল ফাঁকি দিয়ে কলেজে গেছে, কিন্তু তাতে কারো অধিকার হয় না ওদের অসম্মান করার। ওরা বোকামি করেছে, কোন অপরাধ না। সাখাওয়াত সাহেব মাথা নেড়ে বললেন, ঠিক বলছো পিয়াস, আমি প্রথমেই বলেছি ওরা ছোট, শিক্ষা দিতে হবে, অপমান নয়। মাজেরা বেগম ধীরে ধীরে বললেন, তবে পিয়াস, ওদের তুমি বুঝিয়ে দিও যেন আর এমন না করে। সাহস পেয়ে যেন বারবার বোকামি না করে বসে। পিয়াস এগিয়ে এসে সামিয়ার সামনে দাঁড়ালো, খুব নিচু গলায় বলল, তুই কাঁদছিস কেন রে? সামিয়া কাপা কণ্ঠে বলল, আমরা তো কিছু করিনি ভাইয়া, ওরাই তো। সামিয়ার কথা আটকে গেল কান্নায়। পিয়াস ধীরে ধীরে নরম সুরে বলল, কাঁদবি না, আমি আছি তো, এরকম আর করিস না। এই প্রথম পিয়াস একটা সাহস দেখালো। ছোট থেকে সে সামিয়াকে কখনো ছুঁয়ে দেখেনি। সে সামিয়ার হাত ধরল। পিয়াস সামিয়ার হাতটা টেনে নিল নিজের দিকে, আরেক হাত দিয়ে ইশারা করলো নাজমিনকে। ঠান্ডা গলায় বলল, চল, আজ আমাদের বাসায় থাকবি, এই বাড়িতে আজ থাকতে হবে না। সামিয়া একটু কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু ভাইয়া। পিয়াসের গলা এবার কঠিন হলো। সে হালকা কড়া মেজাজে বলল, চুপ, একটু কথা না। দুজনকে সামনে নিয়ে দরজার দিকে হাঁটা শুরু করলো পিয়াস। সবাই নীরবে তাকিয়ে আছে। পিয়াস কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলো ওদের নিয়ে। শামীম সাহেবরা আর কিছু বললেন না। সেই মুহূর্তেই পেছন থেকে একটা চেনা গলা শোনা গেল। শাহরুখ হালকা ফিসফিস করে পিয়াসকে বলল, আমার বোনকে নিয়ে যাচ্ছিস? তাহলে তোর বোনকে এখানে রেখে যা। পিয়াস থেমে গেল। সামিয়ারা একটু সামনে চলে গেল। পিয়াস এক পা পেছনে ঘুরে শাহরুখের চোখে চোখ রেখে বলল, ঠিক এইভাবে একদিন বউ করে নিয়ে যাব। আমিও আনবো তোর বোনকে। এখন তোর বোনকে রেখে যা। তুইও চল আমাদের বাড়িতে, আজ রাত আড্ডা দিয়ে কাটাবো। ওদের দুজনের কথার মাঝে ইফতিয়া, রাইসা আর আশিক এলো। আশিক আলতো হেসে বলল, সবাই ফুপুমনির বাড়িতে চলে গেল, আমরা এখানে কেন থাকবো? আমরাও যাব। সকলে মিলে একসাথে বেরিয়ে পড়ল শিকদার বাড়ির উদ্দেশ্যে। কেবিনের জানালায় আলতো আলো এসে পড়েছে। বাইরের নীরবতায় যেন কেবিনের ভেতরের ভারী নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলেছে। সুমু চুপচাপ বসে আছে বিছানায়, এক হাত পেটের উপর রাখা। তার চোখে জল নেই, কিন্তু সে নিস্তব্ধ দৃষ্টিতে যে কষ্ট লুকানো, তা যেন পুরো ঘরটাকে নিঃশব্দে কাঁদিয়ে দিচ্ছে। সে পেটের ওপর হাত বুলিয়ে বলল, মা তো তোর জন্য স্বপ্ন বুনেছিল রে, তুই কি সত্যি আসবি না? সুমুর গলা কেঁপে ওঠে, বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কাল অপারেশন, ডাক্তার বলেছে ঝুঁকি আছে, কিন্তু জরুরি। সুমু জানে ওটা একটা টিউমার, কিন্তু সে জানে ওর মধ্যে যে একটা জীবন ছিল, ছোট্ট একটা আশা, সেটা ওর হৃদয়ের কোথাও আজও বেঁচে আছে। হঠাৎ দরজায় হালকা নখ। সুমু চোখ মুছে মুখ ফেরায়। সুমু। অনন্যা খাতুন, ঈশিতা, রিয়াজ আর ফিরোজা এসেছে। সবার মুখেই চাপা বিষণ্ণতা। অনন্যা খাতুন সুমুর পাশে বসে হাত ধরে বললেন, তুমি একা একা কাঁদছিলে না তো? সুমু মাথা নাড়ে, কিন্তু তার চোখে নতুন জল চিকচিক করে। অনন্যা খাতুন সুমুর মাথায় হাত রেখে বললেন, আমরা আছি তোমার পাশে মামুনি, সব ঠিক হয়ে যাবে। তুমি খুব শক্ত মেয়ে, এত সহজে ভেঙে পড়ো না। ঈশিতা কিছু না বলে চুপচাপ সমুদ্র নানা করলার রসটা গ্লাসে ঢেলে দেয়। রিয়াজ সুমুর অন্য হাত ধরে বলে, মাই পার্টনার, সব ঠিক হয়ে যাবে, তুমি কষ্ট পেও না। সুমু রিয়াজের দিকে তাকিয়ে আলতো হেসে অনন্যা খাতুনের উদ্দেশ্যে বলে, বাকিরা আসেনি মা? অনন্যা খাতুন সুমুর কপালে আদরের পরশ এঁটে দিয়ে বললেন, রাতে সকলে আসবে, ইভেন তোমার মামা শ্বশুরবাড়ির সকলেও আসবে। ঈশিতা সুমুর হাতে ফলের রসের গ্লাসটা দিল। সুমু খেতে চাইল না। ঠিক তখনই কেবিনের দরজাটা খুলে চেক শার্ট পরে ভেতরে ঢোকে শেহরাজ। চোখে হালকা ক্লান্তি, হাতে সুমুর পছন্দের কিছু চকলেট। তার চোখ সবার ওপর দিয়ে চলে গিয়ে থামে সুমুর মুখে। সবাই এসেছো? সে সোজা এসে ফিরোজাকে কোলে নিয়ে ফিরোজার হাতে একটা চকলেট দেয়। ফিরোজা চকলেটটা নিতে চায় না। সে বলে, কাপলেন, তুমি নিউ ফ্রেন্ডকে দাও, নিউ ফ্রেন্ড কতটা তপ্ত পাবতে। শেহরাজ আলতো হেসে ফিরোজার গালে ঠোঁট ছুঁয়ে বলে, পাকা বড়িটা তুমি একটা নাও, আর একটা তোমার রিয়াজ ভাইয়াকে দাও, বাকিগুলো তোমার নিউ ফ্রেন্ডের জন্য। ফিরোজা তবুও নেবে না চকলেট।
সে শেহরাজের কোল থেকে নেমে ঈশিতার কোলে গিয়ে বলল, আমার নিউ প্লেন তুত্ত না হওয়ার পর্যন্ত আমি টয়লেট যাবো না। সুমু অবাক হয়ে তাকালো ছোট্ট ফিরোজার দিকে। কত ভালোবাসে এই বাচ্চা মেয়েটা তাকে। ঈশিতা অনন্যা খাতুনের কাঁধে হাত রাখতেই অনন্যা খাতুন আস্তে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা একটু কথা বলো, আমরা বাইরে আছি। কেবিনের দরজাটা নরম শব্দে বন্ধ হয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ, কেবল হৃদস্পন্দনের শব্দ যেন শোনা যায়। শেহরাজ চুপচাপ তাকিয়ে আছে সুমুর দিকে। সুমুর স্নিগ্ধ মুখটা যেন কোনো অদৃশ্য শোকের নিচে চাপা পড়ে গেছে। চোখের কোণে একটা অস্পষ্ট ব্যথা, যেটা সে লুকাতে চায়। শেহরাজ একটা গভীর ভারী দীর্ঘশ্বাস ফেলে সুমুর মন ভালো করার জন্য বলল, একটু আদর করবে বউ? একটা চুমু খাবে? আমি একটা চুমু খাবো বউ? সুমু চমকে তাকালো শেহরাজের দিকে। শেহরাজের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। সে চেনা কঠিন মুখটা আজ এত কোমল লাগছে যেন। সুমুর সমস্ত কষ্ট একটুখানি হালকা হয়ে গেল। সে তাকিয়ে রইল তার খান সাহেবের চোখে। কি অদ্ভুত দেখতে তার খানসে, চোখের গভীরতা, গালে সে হালকা খোঁচা খোঁচা দাড়ি, আর ঠোঁটের কোণে যে অদম্য ভালোবাসার রেখা। সব কিছুতে যেন সুমুর মন বসে যায়। সুমু শেহরাজের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। শেহরাজ সুমুর চুলে আলতোভাবে হাত বুলিয়ে দেয়। হঠাৎই শেহরাজের মুখে একটা দুষ্ট হাসি খেলল। সে সুমুকে হাসানোর জন্য হালকা গলা ক্লিয়ার করে বলল, একটা চুমু খাই না বউ? সুমু মাথা তোলে। শেহরাজ সুমুর ডান গালে ঠোঁট ছুঁয়ে সুমুর দিকে তাকিয়ে সুমুর নাকে নাক ঘষে গান ধরে। তোকে প্রথমবার দেখেই চোখে চোখ রেখেই কখন জানি না আমি কেস খেয়েছি। সুমু হেসে দিল শেহরাজের গান শুনে। সুমুর হাসিটা ছিল এক টুকরো বৃষ্টির মতো, যা শেহরাজের মনে শান্তি দেয়। শেহরাজ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার প্রিয়সীর দিকে। এই হাসিটাই তো দেখতে চাইছিল সে। শেহরাজ হসপিটালে সুমুর পাশে দিনরাত কাটাচ্ছে। নিজের স্ত্রীকে ছাড়া এক মুহূর্ত সে থাকতে পারছে না। তাই শেহরাজের অফিসের সমস্ত দায়িত্ব গিয়ে পড়েছে সারবাজের ওপর। সারবাজ এখন এসকে লাক্সের অফিসের হেড হিসেবে কাজ করছে। সে আগের থেকে অনেক বেশি কঠিন, রূঢ় আর নিয়মনিষ্ঠ হয়ে গেছে। মুখে কোনো হাসি নেই, চোখে শুধু ক্লান্তি আর দায়িত্বর ভার। অফিসে এখন শেহরাজের সব বন্ধুরা কাজ করছে। আয়ুব, অমিত, রিশান, রাহিন সবাই একসঙ্গে ব্যস্ত। নতুন ব্র্যান্ড শুটিংয়ের প্রস্তুতি চলছে। স্যান্ডিয়া ওদের মার্কেটিং সেকশনে কাজ শুরু করেছে। অফিসের কাজে সকলে যার যার মতো ব্যস্ত। ইনায়া হেড ডিজাইনার হিসেবে নিজের কাজ শেষ করলো। একটা গুরুত্বপূর্ণ ফাইল তৈরি হয়েছে, যেখানে নতুন কালেকশনের কাপড়, ডিজাইন, থিম আর বাজেট অল কমপ্লাইট নিটলি। তবে সমস্যা একটাই, এই ফাইলটা এখন সারবাজকে দিয়ে চেক করাতে হবে। আর তাতেই ইনায়ার কেমন যেন লাগছে। সেই ঝগড়ার পর থেকে আর তারা দুজনে কথা বলেনি। ইনায়া নীরবে ফাইল হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে সারবাজের কেবিনের সামনে এসে দাঁড়ালো। ইনায়াকে সারবাজের কেবিনের সামনে দাঁড়াতে দেখে আয়ুব বলল, আজ আবারও যুদ্ধ লাগবে মনে হচ্ছে। ইনায়া সারবাজের কেবিনের দরজায় নক করলো। সারবাজ গম্ভীর গলায় বলল, কামিন। ইনায়া কেবিনে ঢুকলো। সারবাজ মাথা না তুলে বলল, বলুন কি দরকার? ইনায়া শান্ত গলায় ফাইল এগিয়ে দিয়ে বলল, এটা অ্যাপ্রুভাল লাগবে, কাল প্রেজেন্টেশন। সারবাজ ফাইল খুলে পড়তে লাগলো। তার ভ্রু কুঁচকে এলো। সে রাগান্বিত কণ্ঠে বলল, বাজেট ব্রেকডাউন এই জায়গায় ভুল, হ্যাবিট সোসিং এ রেফারেন্স নেই, টাইমলাইন মিসম্যাচ করছে। আপনি এগুলো দেখেননি? ইনায়া একটু চড়া সুরে বলল, আমি সব দেখে দিয়েছি, আপনি ভালো করে দেখে নিন। সারবাজ ঠান্ডা গলায় বলল, আপনি ভুল করছেন, অ্যাকসেপ্ট ইট। ইনায়া গর্জে উঠল, আমি কারোর সামনে মাথা নিচু করি না মিস্টার সারভাজ খান, স্পেশালি ওয়েন আই নো আই ডিড ইট রাইট। সারবাজ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে রাগান্বিত স্বরে বলল, আপনার অ্যাটিটিউড এই অফিসে চলবে না। পার্সোনাল ফিলিংস থেকে ডিসিশন নিচ্ছেন আপনি, দ্যাটস নট প্রফেশনালিজম মিস ইনায়া। ইনায়ার গলার স্বর আরও চড়া হলো। পার্সোনাল ফিলিংস?
আপনি নিজের পার্সোনাল ইগো নিয়ে পুরো অফিস চালাচ্ছেন। বাইরে থেকে সবাই থমকে গেছে। কেবিনের কাছে জানালার ওপাশে চোখে চোখ রেখে তাকিয়ে আছে অমিত, আয়ুব, স্যান্ডিরা। সারপাস কাগজ ছুড়ে দিল টেবিলের ওপর। রিরাইট দ্য প্রপোজাল প্রপারলি, না পারলে লিভ দ্য ডেস্ক। ইনায়া গর্জন করে বলল, আপনি কে আমাকে এভাবে বলার? এই কোম্পানির বস জানে আমি কেমন কাজ করি। এই অফিস এখন আমার অধীনে। কাজ ঠিক না হলে আপনি যেমনই কাজ করেন না কেন আমি ভুল দেখাবই। একদিন আপনি বুঝবেন, সব ভুল ধরলেই কেউ বড় লস হয় না মিস্টার খান। দিস ইজ প্রফেশনাল স্পেস, কোনো সার্কাস দেখানোর জায়গা না। প্রফেশনাল স্পেসে মানুষ মানুষকে সম্মান দেয়। আমি এখানে কাজ করতে এসেছি, সার্কাস দেখাতে না। কারো ব্যক্তিগত নাটক হ্যান্ডেল করার জন্য আমি দায়ী না। তাহলে ওটা প্রমাণ করেন, ফ্যাশন দিয়ে নয়, প্রিসিশন দিয়ে। ফাইলটা ফেরত নিয়ে যান এবং আগামী 1 ঘন্টার মধ্যে ঠিক করে নিয়ে আসেন। নো এক্সকিউজ। ইনায়া ফাইলটা নিয়ে বেরিয়ে যাওয়ার আগেই আয়ুবরা কেবিনে ঢুকলো। সারবাস চোখ বড় করে বলল, তোরা সবাই কেবিনে ঢুকলি কেন? নিহাল ঠোঁট টিপে হেসে বলল, আমরা দেখলাম তুই ইনাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবি, এমন একটা অবস্থা, তাই রেস্কিউ মিশনে এসেছি। আরবাজ হেসে বলল, আহা কি ডায়লগ, ফ্যাশন নয় প্রিসিশন দিয়ে প্রমাণ করুন। বাইরে ভাই, হিরো হিরোইন এক ফ্রেমে থাকলেই এরকম আগুন লাগে। নিহাল বলল, অফিসে কি দারুণ টিভি সিরিজ চলছে। রিসান ক্যামেরা অন করে বলল, তোরা ঝগড়া কর, আমি তোদের একটা রিলস বানাই। সারবাস চোয়াল শক্ত করে দাঁড়িয়ে বলল, সবাই বের হও এক্ষুনি, আর যাকে তাকে আমার সাথে জড়াই না। ইনায়া রাগ আর অপমান গিলে বলল, আমি নিজের কাজ আর সম্মান দুটোই গুরুত্ব দিই। আপনি সেটা বোঝেন না, কারণ আপনি আপনার ইগো ছাড়া কিছু দেখতে পারেন না। তাই মানুষকে মানুষ বলে ভাবেন না, ভাবেন আপনি একাই সব। সারবাস এক ধাপ এগিয়ে বলল, আপনি জানেন আপনি ঠিক কোন জায়গায় হাত দিচ্ছেন আর কাকে কি বলছেন? আপনি আমার সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে আছেন। তাহলে কি সকলকে দেখাচ্ছেন যে আপনি আমার সাথে তর্ক জড়ানো ক্ষমতা রাখেন? ইনায়ার আর কিছু বলতে ইচ্ছে করলো না। সে বেরিয়ে গেল কেবিন থেকে। সবাই বাইরে যাও, এক্ষুনি যাও, আমি কাউকে দেখতে চাই না। সবাই চুপসে গিয়ে হাসতে হাসতে একে একে বের হয়ে যায়। কিন্তু বাইরে দাঁড়িয়ে আবার ফিসফিস চালাতে শুরু করে আইবরা। আরবাস ঠোঁট টিপে হেসে বলে, একদিন ওরা একসাথে কফি খাবে, আমি বাজি রাখলাম। নিহাল বলল, না ভাই, কফি না, ওরা একসাথে ফাইনাল করবে। স্যান্ডি ফিসফিস করে বলল, ওরা ঝগড়ার মধ্যে প্রেম করে, আর ওদের ঝগড়াটা আমাদের বিনামূল্যে এন্টারটেইনমেন্ট। হাসপাতালের কেবিনটা নিস্তব্ধ। বাইরের করিডোরে টিমটিমে আলো জ্বলছে, কিন্তু সুমুর কেবিনের ভেতর সব আলো নিভিয়ে রাখা, যেন ঘুমটা ভেঙে না যায় সুমুর। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগেই পেটে হঠাৎ আবার ব্যথা শুরু হয়েছিল তার। সুমুর কুঁচকে যাওয়া মুখ দেখে শেহরাজ ডাক্তারকে ডাকে। 1 ডোজ ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পর সুমুর শরীর নিস্তেজ হয়ে আসে। চোখজোড়া ভারী হয়ে বন্ধ হয়ে যায়। এখন গভীর ঘুমে আচ্ছন্ন সুমু। শেহরাজ আজ সারাদিন সুমুর কাছেই ছিল, এক পাও নড়েনি তার প্রেয়সীর কাছ থেকে। কিছুক্ষণ আগে সুমুর কিছু প্রয়োজনীয় জিনিস আনতে বাইরে গিয়েছে। বডিগার্ড দুজনকে কেবিনের সামনে থেকে সরতে না বলে গেছে। শেহরাজ হসপিটাল থেকে বের হতেই গার্ড দুজন পাশের ক্যান্টিনে নাস্তা খেতে গেছে। এই ভেবে সে কয়েক মিনিটেই ফিরে আসবে। সুমুর কেবিনের সামনে এসে একেবারে শূন্য। কখনো কখনো কেউ কেউ যাওয়া আসা করছে, তবে সুমুর জন্য পাহারাতে কেউ নেই। হঠাৎ সুমুর কেবিনের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। হসপিটালের করিডোরের সাদা আলো ঢুকে পড়ল কেবিনের অন্ধকারে। আলো এসে পড়ল সুমুর নিস্তেজ ঘুমন্ত মুখটাতে। তবে ঘুমের ইঞ্জেকশনের ফলে সুমুর ঘুমের ব্যাঘাত ঘটল না। একজোড়া পা ধীরে ঢুকে পড়ল কেবিনের মধ্যে। ভেতর থেকে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। কেবিন রুমটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। শুধু শোনা যাচ্ছে সুমু ধীর নিঃশ্বাস আর সে আগন্তুকে ধীরে ধীরে এগিয়ে আসার পায়ের শব্দ। সুমু ঘুমে তলিয়ে
পরিপাটি চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে বালিশের উপর। নিঃশ্বাস ওঠানামা করছে। হঠাৎ পাশে রাখা সমুর ফোনে নোটিফিকেশন এলো। সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। আলোটা গিয়ে পড়ল সুমুর মুখে। মৃদু আলোতে সুমুর মুখটা দেখতে পেয়ে সুমুর মাথায় দুবার হাত বুলিয়ে দিয়ে সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো শেহরাজ। তারপর স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল সুমুর দিকে। সে ধীরে ধীরে ঝুঁকে এলো। খুব আলতো করে ঠোঁট ছোঁয়ালো সুমুর শুকিয়ে যাওয়া ঠোঁটে, যেন প্রাণহীন ঠোঁটে প্রাণ ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা, শুকিয়ে যাওয়া ঠোঁট জোড় একটু ভিজিয়ে দেওয়ার চেষ্টা। সে একটা নিঃশ্বাস টেনে বলল, যতদিন তুমি আছো ততদিনই আমি আছি সুইটহার্ট। যদি তোমাকে এই দুনিয়াতে 100 জন কোনো কারণ ছাড়াই নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাহলে তাদের মধ্যে একজন আমি। যদি তোমাকে এই দুনিয়াতে কোনো কারণ ছাড়াই নিঃস্বার্থভাবে একজন ভালোবাসে, তাহলে সেই একজন আমি। আর যদি তোমাকে এই দুনিয়াতে কেউ ভালোই না বাসে, তাহলে বুঝে নিও এই আমিটা আর বেঁচে নেই। শেহরাজ পকেট থেকে ফোনটা বের করে স্যান্ডিকে কল করলো। স্যান্ডি কল পিক করতে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে শীতল গলায় বলল, কেবিনের বাইরে একটা চেয়ার রাখো আর এই ফ্লোরটা এক্ষুনি ক্লিয়ার করো। কেউ যেন এদিকে না আসে, কেউ না। এই ফ্লোরের সবগুলো সিসিটিভি ফুটেজ এখনই অফ করে দাও। স্যান্ডিকে পাল্টা কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল শেহরাজ। সে গিয়ে সুমুর পাশে বসলো। সুমুর মাথায় হাত বোলাতে বোলাতে মৃদু স্বরে গান ধরল। থামলো শেহরাজ। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলল, পাপীদের হয়তো ভালোবাসতে নেই সুইটহার্ট, ভুল হয়তো করেছি। নিজের পাপী হৃদয় দিয়ে এক পবিত্র মায়াবতীকে ভালোবেসে ফেলেছি। আমরা হয়তো অচেনাই ভালো ছিলাম। পাপীদের পবিত্রতাকে ভালোবাসতে নেই। তোমাকে ভালোবেসে আমার পাপ কিছুটা মোচন হলেও তোমাকে পাপী বানিয়েছি আমি। ভালোবাসার নামে তোমাকে শুধু কষ্ট দিলাম। ভুল করেছি আমি। পবিত্রতাকে পাপের ছায়া দিয়েছি। আমি তোমাকে ভালো না বাসলে হয়তো তোমার পৃথিবীটা অন্ধকারে নামতো না আমার ছোঁয়ায়। গার্ড দুজন নিজেদের ফ্লোরে ফিরে এলো, কিন্তু ফ্লোরটা অস্বাভাবিক রকমের শান্ত। চোখাচোখি করে থমকে দাঁড়ালো দুজনে। তাদের মনে প্রশ্ন এলো, এই জায়গা তো সবসময় প্রাণ চঞ্চল থাকে, হঠাৎ এত নিস্তব্ধ কেন? তারা ধীরে ধীরে এগিয়ে গেল সুমুর কেবিনের দিকে। দরজার সামনে আসতেই চোখ ছানা বড়া হয়ে গেল তাদের। স্যার বলে একজন গার্ড বিস্ময়ে দৌড়ে গিয়ে বসে পড়ল শেহরাজের পায়ের কাছে। শেহরাজ খান নির্বিকার ভাবে বসে আছে একটা চেয়ারে। তার সামনে রাখা সেন্টার টেবিলের উপর দুপা তুলে রেখেছে অবলীলায়, হাতে বিরিয়ানির প্যাকেট ধরা। মাথা চেয়ারের পেছনের দিকে হেলিয়ে চোখ বন্ধ করে রেখেছে, যেন রাজসিক শান্তিতে বিরিয়ানি উপভোগ করছে সে। চামচ দিয়ে অল্প অল্প করে তুলে নিচ্ছে বিরিয়ানি, তারপর ধীরে ধীরে খেয়ে যাচ্ছে, যেন বাইরের দুনিয়ার কোনো কিছুরই হুঁশ নেই তার। স্যান্ডি রোবটের মতো একদম স্থির হয়ে দাঁড়িয়ে, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখে মুখে এক ধরনের ভয়ের ছায়া। গার্ড দুজন মাথা নিচু করে শেহরাজের পায়ের কাছে বসে পড়ল। একের পর এক কণ্ঠ কাঁপিয়ে বলতে লাগলো, স্যার আমরা বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন। কিন্তু শেহরাজের দিক থেকে কোনো সাড়া নেই। তিনি যেন তাদের অস্তিত্বই টের পাচ্ছে না। চোখ বন্ধ তার, মুখে অভিব্যক্তির এক বিন্দুও নেই তার। চামচে ধরা বিরিয়ানির প্রতিটি কণা যেন তার কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। চেয়ারের পেছনে হেলান দিয়ে বসে থাকা এই মানুষটার সামনে এখন সময় থমকে গেছে। গার্ডদের কাঁপতে থাকা কণ্ঠ, স্যান্ডি জমে থাকা দৃষ্টি, সবকিছুকে উপেক্ষা করে শেহরাজ খান তার নিজস্ব রাজ্যে নির্বিকার ভাবে বিরিয়ানি খেয়ে যাচ্ছে। গার্ড দুজনের কাপা কাপা গলায় বলা প্রতিটা কথা যেন বাতাসে মিলিয়ে গেল। শেহরাজ খানের কানে একটিও ঢুকলো না। তিনি ধীর স্থির ভঙ্গিতে পুরো বিরিয়ানির প্যাকেটটি শেষ করলো। বিরিয়ানির মশলার ঘ্রাণ, চামচের শব্দ আর গার্ডদের নিঃশ্বাস সব মিলিয়ে এক ধরনের অদ্ভুত থমথমে পরিবেশ। বিরিয়ানি শেষ করে শেহরাজ মাথাটা একটু তুলে নিঃশব্দে হাত বাড়িয়ে পানির বোতলটা নিল টেবিল থেকে। কোনো তাড়াহুড়া বা রাগ নেই তার মধ্যে,
এক নিঃশ্বাসে পুরো পানির বোতলটা শেষ করে ফেলল সে। তারপর ধীরে ধীরে তাকালো গার্ড দুজনের দিকে। চোখ দুটো তখনও শান্ত তার, কিন্তু সে শান্ত তার নিচে এক ভয়ঙ্কর গর্জন যেন ঘুমিয়ে আছে। গার্ডদের গা দিয়ে ঘাম ঝরতে লাগলো। স্যান্ডির মুখ তখনও কাঠের মতো শক্ত। শেহরাজ ঠান্ডা গলায় বলল, ডিউটি করতে করতে তোদের এতটাই খিদে পেয়ে গেল যে তোরা আমার প্রাণ ভোমরাকে একা রেখে খেতে চলে গেলি? তার কণ্ঠে রাগ নেই, কিন্তু শেহরাজের নরম গলার নিচে জমে থাকা বিস্ফোরণ ঠিকই টের পাচ্ছে সবাই। গার্ড দুজন কাঁপতে কাঁপতে ভয়ে ঢোক গিলে একসাথে বলে উঠল, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন এমন ভুল হবে না, কথা দিচ্ছি। শেহরাজ একরকম হেলে পড়ে থাকা অবস্থায় হঠাৎ একটা ভয়ঙ্কর হাসি হাসলো। সেই হাসিতে যেন গার্ডদের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নামতে লাগলো। গার্ডদের অবস্থা দেখে হাসি থামিয়ে দিল শেহরাজ। গলা আরেকটু নামিয়ে কণ্ঠে তীব্র অথচ শান্ত হতাশা নিয়ে বলল, আর কোনোদিনও ভুল করার সুযোগটাই তো পাবি না তোরা, তাহলে কিভাবে ভুল করবি? গার্ড দুজন শেহরাজের পায়ের কাছে পড়ে এক প্রকার প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। স্যার, আর একটা সুযোগ দিন প্লিজ স্যার, ভুল হয়ে গেছে। তাদের কণ্ঠে কান্না আর আতঙ্ক মিলেমিশে একসাথে বেরিয়ে এলো। শেহরাজ চোখ বুঝে কিছুক্ষণ ওদের আহাজারি শুনল, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় অদ্ভুত হাসি টেনে নিয়ে শান্ত গলায় বলল, চল তোদের একটা সুযোগ দেই। গার্ড দুজনের চোখে একটুখানি আলো ফুটল। মনে হলো বুঝি মৃত্যুর দরজা থেকে ফিরতে চলেছে তারা। কিন্তু শেহরাজ হঠাৎ ওদের মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে মৃদু স্বরে ঠান্ডা গলায় বলল, মূর্খের দল। তারপর স্যান্ডির দিকে না তাকিয়ে বলল, সান নিয়ে আসো। স্যান্ডি বিন্দু মাত্র দেরি না করে মাথা নিচু করে সম্মতি জানালো। এরপর পাশের কেবিনে চলে গেল। মিনিট খানেক বাদে সান বের হয়ে এলো হাতে একটা বড় পার্সেল নিয়ে। স্যান্ডির পিছনে আরো দুজন লোক বেরিয়ে এলো, তাদের হাতেও বড় বড় পার্সেল। পার্সেলগুলো রাখা হলো একে একে টেবিলের পাশে। স্যান্ডির সাথে আসা বাকি দুজন দ্রুত হাত চালিয়ে পার্সেল খুলে ফেললো। ভেতর থেকে বেরিয়ে এলো অনেক বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির সুগন্ধে পুরো ফ্লোর ভরে উঠল। গার্ডদের মুখে ততক্ষণে ভয়, কৌতূহল আর ঘাম একসাথে মিশে গেছে। শেহরাজ তখনও চেয়ারে হেলান দিয়ে বসে, হালকা হাসি নিয়ে গার্ড দুজনের দিকে তাকিয়ে বলল, এখানে কতগুলো বিরিয়ানির প্যাকেট আছে জানিস? গার্ড দুজন একসাথে ঢোক গিলে বলল, না স্যার। শেহরাজ ঠোঁটের কোণ একটু টেনে নিয়ে হেসে বলল, 500 প্যাকেট। একটু সে থেমে আবারও বলল, কিন্তু এগুলো এখানে কেন এনেছি জানিস? গার্ড দুজন আরো ভয় ভয়ে মাথা নেড়ে বলল, না স্যার। শেহরাজ এবার স্যান্ডির দিকে তাকালো, চোখে ক্লান্তি, মুখে হালকা আফসোস নিয়ে বলল, ये लोग कौन है यार, कहाँ से आते हैं ये लोग? अरे कोई इन दोनों को समझाओ, ये जीना चाहते हैं लेकिन कैसे जिएंगे? इन दोनों को तो मेरे एक सवाल का जवाब भी नहीं मालूम। স্যান্ডি বিন্দু মাত্র হাসলো না, সে একটু ভাবুক হয়ে বলল, सर ये दोनों आपकी बॉडीगार्ड है, आप इन्हें पहचान नहीं रहे? শেহরাজ ধীরে ঘুরে তাকালো স্যান্ডির দিকে। স্যান্ডি এক আঙ্গুল ঠোঁটে চেপে নিঃশব্দ দাঁড়িয়ে রইল। শেহরাজ ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তোরা দুজন আমার বউকে এখানে একা ফেলে খেতে চলে গেছিস? হ্যাঁ। সে একটু থেমে চোখ নামিয়ে ধীর গলায় বলল, যেহেতু তোরা দুজন আমার বউকে এখানে একা ফেলে রেখে খেতে গেছিলি, মানে তোদের কাছে আমার বউয়ের নিরাপত্তার থেকেও খাওয়াটা বেশি জরুরি ছিল। আর তাই আজ আমি তোদের দুজনকে মন, প্রাণ, পেট, কিডনি, লিভার, ফুসফুস সব কিছু ভরে খাওয়াবো, যাতে তোদের জীবনেও আর ডিউটির সময় খিদে না পায়। শেহরাজের কণ্ঠে ছিল না কোনো উচ্চ স্বরে ধমক, বরং এতটাই ঠান্ডা ছিল যেন কিছুই হয়নি। গার্ড দুজনে শিউরে উঠল, শরীর জমে গেল তাদের। শেহরাজ চোখ বন্ধ করে ঘাড়ের পেছনের দিকটা হাতে দিয়ে ধরে একবার বামে ডানে ঘোরালো, তারপর ধীরে ধীরে চোখ খুলে বলল, এই সান, আমার গান কই? কথাটা ছুরির মতো ছুঁড়ে এলো। স্যান্ডি এক মুহূর্ত দেরি না করে সাইলেন্সার লাগানো দুটো গান শেহরাজের হাতে ধরিয়ে দিল। শেহরাজ গানটা নিল হাতে, তারপর মাথা নিচু করে ভয়াবহ ঠান্ডা কণ্ঠে বলল, এখানে আছে 500 প্যাকেট বিরিয়ানি, তোরা দুইজন
250টা করে প্যাকেট পাবি, চিন্তা করিস না, তোদের লাগলে আরও আনা হবে। এখন মূল কথা হচ্ছে, যতক্ষণ খেতে পারবি ততক্ষণ তোরা বাঁচবি, মানে যতক্ষণ তোদের মুখ চলবে ততক্ষণ তোরাও চলবি। যেই মুহূর্তে খাওয়া থামাবি সেই মুহূর্তেই তোদের খিদে নামের পাখিটাকে আমি এমন এক ট্যুরে পাঠাবো, রিটার্ন টিকিট তো দূরের কথা, কফিনটাও খুঁজে পাওয়া যাবে না তোদের দুজনের। রাত দুজন এবার কাঁদতে কাঁদতে বলল, স্যার প্লিজ স্যার, এবারের মতো ক্ষমা করে দিন। শেহরাজ একটু বিরক্ত মুখে গানের মুখটা দুজনের দিকে পয়েন্ট করে বলল, বোকার দল, আমার কাছে প্রাণ ভিক্ষা মানে আরও তাড়াতাড়ি মৃত্যুকে ডেকে আনা। মৃত্যুর আগে তোদের মৃত্যুর 40 তোদের খাওয়াচ্ছি আমি। ধর, যদি তোরা 30 মিনিট ধরে খাস তাহলে ওই 30 মিনিটই তোদের লাইফ লাইন। তোদের উচিত ওই 30টা মিনিট প্রাণ খুলে বাঁচা। আর ক্ষমা, আরে এই সান, এরা কারা? এতদিন ধরে আমার সাথে কাজ করে অথচ এরা এখনো পর্যন্ত আমাকেই চিনতে পারেনি। অবশ্য আমাকে তো আমি নিজের এখন পর্যন্ত চিনতে পারলাম না, তোরা কিভাবে চিনবি? বাট তোরা এটা জানিস না, আমার ডিকশনারিতে দয়া, মায়া, ক্ষমা এগুলো পুরনো পাতাছেঁড়া শব্দ। আমার অভিধানে শুধু একটাই শব্দ আছে, ফিনিশ। শেহরাজ চেয়ার থেকে উঠে একটু পেছনে সরে দাঁড়ায়। গার্ড দুজন কাঁপতে কাঁপতে খাবার গিলতে থাকে। 3 প্যাকেটের পর আর পারছে না তারা। একজন হেঁচকি তুলে। শেহরাজ কপাল কুঁচকে চেয়ে থাকে। ব্যাস, এইটুকুই তোদের খিদে? এর জন্য আমার বউকে একা রেখে চলে গেলি? পরক্ষণেই কোনো শব্দ না করে দুজনের কপালে দুটো নিখুঁত গুলি ঢুকে যায়। রক্ত ছিটে পেছনে দেওয়ালে গিয়ে লাগলো। শেহরাজ এবার স্যান্ডির দিকে ঘুরে বলল, আচ্ছা, এরা নাকি আমার গার্ড ছিল এতদিন? কথাটা বলে যে রক্ত চক্ষু নিয়ে স্যান্ডির দিকে তাকিয়ে বলল, এই জায়গাটা সুন্দর করে ক্লিন করো, এদের দেহ কেটে টুকরো টুকরো করো, তারপর হিউম্যান ফ্ল্যাশ দিয়ে আফগানি স্টাইলের হিউম্যান ফ্ল্যাশ কাভার তৈরি করো। আজ রাস্তায় যত কুকুর আছে তাদের খাওয়াও। ওকে স্যার, কিন্তু এই বিরিয়ানির প্যাকেটগুলো? ওগুলো রাস্তায় যেসব অভুক্ত আছে তাদের বিলিয়ে দাও। আজ মানব সেবার সাথে কুত্তা সেবাও করে আসো। মানব জাতি মনে না রাখুক, কুত্তা জাতি মনে রাখবে। কথাগুলো বলে চলে গেল শেহরাজ। স্যান্ডি আরো কিছু লোক এনে নিজের কাজে লেগে পড়ল। পাতালপুরীর মধ্যে খুব বড় ঝড় বয়ে গেছে আজ। রায়হান আজ অশান্ত। মাহিনা রুদ্র কিছুতেই তাকে সামলাতে পারেনি। পুরো রুমটা তছনছ করে ছেড়েছে সে। এখন চুপচাপ দাঁড়িয়ে সিগারেট টানছে। মাহিনা রুদ্র মাথা নিচু করে রায়হানের পিছনে দাঁড়িয়ে আছে। রায়ান সিগারেটে লাস্ট টান মেরে বলল, হলো না দেখা, ওই এসকে চলে এলো, কেবিনের ভেতরে ঢুকে দরজা লক করে দিল। ও কি করছে আমার সুহাসিনীর সাথে? আমার সহ্য হচ্ছে না মাহিন। সে ঘুরে দাঁড়ালো। চোখ জোড়া দিয়ে আগুনের ফুলকি ঝরছে তার। এক টানে শার্টের বোতাম ছিঁড়ে বুকের বাঁ দিকটায় দেখিয়ে বলল, এখানে আমার খুব ব্যথা করছে মাহিন। আচ্ছা, আমি তো একটা পশু, পশুদের তো দয়া মায়া হৃদয় বলে কিছুই নেই। তাহলে আমার মতো পশুর ওই মেয়েটার জন্য কষ্ট হচ্ছে কেন? কেন এসকের সাথে ওকে সহ্য হচ্ছে না আমার? আমার হৃদয় নেই, তাহলে এখানে জলে কেন? তাহলে কি আমার মধ্যে হৃদয় আছে? আমার মতো পশুর মধ্যে কি হৃদয় জন্মেছে রুদ্র? কথাগুলো বলে সে আরো একটা সিগারেট ধরালো। তারপর সেই জ্বলন্ত সিগারেট চেপে ধরলো তার বুকের বাঁ পাশে। মাহিমা রৌদ্র এগিয়ে আসতে গেল। রায়ান এক হাত উঁচু করে থামালো তাদের। পুরো সিগারেটটা পুড়ে শেষ হতেই সে বুকের থেকে সরিয়ে ফেলে দিয়ে একটা ছুরি হাতে তুলে নিল। ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। পুরো শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে মারলো। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলল, মিস্টার রায়হান চৌধুরী, তোকে দেখে লজ্জা হচ্ছে আমার। একটা মেয়ের জন্য আজ তোর এই অবস্থা? তুই না পশু ছিলি? হৃদয় কোথা থেকে আসলো তোর মধ্যে? যে হৃদয় তোর বুকের মধ্যে থেকে অন্য একটা নারীর জন্য কাঁদে, ব্যথা করে, যন্ত্রণা দেয়, কষ্ট পায়, সেই হৃদয় এই রায়হান চৌধুরী চায় না।
কথাগুলো বলে ছুরি দিয়ে খুব দক্ষ হাতে বুকের উপর গভীর দাগ কাটলো রায়ান। রক্ত গড়িয়ে পড়তে লাগলো তার বুক দিয়ে। সেদিকে রায়ানের কোনো হেলদোল নেই। তার মনে হলো এই যন্ত্রণা থেকেও তার বুকের ভেতর বেশি যন্ত্রণা হচ্ছে। সে ছুরিটা দিয়ে সুন্দর করে দক্ষ হাতে গভীর ক্ষত করে সুমু নামটা লিখলো তার বুকের উপর। রায়ানের প্রশস্ত বুকটা রক্তে লাল হয়ে উঠল। মাহিনা রৌদ্র স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। কারো সাহস নেই এক কদম এগোনোর। রায়ানের চোখে এখন এক আশ্চর্য নিঃসঙ্গ জ্বালাই জ্বলছে। সে আয়নার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে ফিসফিসিয়ে বলে, ভুল করেছিলি রাইহান। তুই মনে করেছিলি তুই পশু, কিন্তু তোর মধ্যেও যে একটা মানুষ মরার মতো বেঁচে আছে সেটা বুঝলি না। তোর মধ্যে সেই মানুষটাকে বাঁচিয়ে তুলেছে এই মেয়ে, যার নাম সোমু। তুই এখন ওই মেয়েকে ভালোবেসে ফেলেছিস রায়হান। একটা বিবাহিতা মেয়ে তুই ভালোবেসে ফেললি। তোর মতো মানুষের জন্য ভালোবাসা মানেই ধ্বংস। এক মুহূর্ত থেমে সে আবার ছুরির দিকে তাকায়। তারপর মৃদু হেসে বলে, তুই জিতে গেলি, কিন্তু মনে রাখিস আমি জানোয়ার হয়ে ফিরে আসব। তোর কাছে ও শুধু কষ্ট পাচ্ছে, কাঁদছে। আমার সুহাসিনীর চোখে এক ফোঁটা অশ্রু মানে কারো রক্তপাত। ওকে আমি আমার কাছে নিয়ে আসব, খুব আদরে রাখবো। তারপর সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। এক হাতে বুক চেপে ধরে, রক্ত ফোঁটা ফোঁটা মেঝেতে পড়ছে। মাহিন ধীরে বলে, মেডিকেল ডাকবো বস? রায়ান ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখে জল না থাকলেও তার দৃষ্টি জ্বলছে অন্ধকার এক যন্ত্রণায়। না, এই কষ্টটাই আমার শাস্তি। রায়ান বেরিয়ে যায় রুম থেকে। রুমের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। নিজের রুমে ফিরে দরজা বন্ধ করে দিল সে। পুরো অন্ধকার রুমটা। ফোনের ফ্ল্যাশ অন করে নিঃশব্দে হুইস্কির বোতলটা তুলে নিল হাতে। তারপর কর্কটা খুলে এক চুমুক বসালো। জ্বলন্ত একটা ঢেউ যেন বুকের ভেতর ছড়িয়ে পড়লো তার। নিজের উপর এলোমেলো হয়ে বসে পড়লো সে। মাথা নিচু, চোখে একরাশ অন্য মনস্কতা নিয়ে খুব ধীরে ফিসফিস করে গেয়ে উঠল, রাতেরই আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা ছাড়ালে, কি মায়ায় জড়ালো। থামলো রায়ান। হুইস্কির বোতলে আরেকটা চুমুক দিয়ে বোতলটা নামিয়ে রাখলো মেঝেতে। পকেট থেকে আবারও ফোনটা বের করে ফ্ল্যাশ অন করতেই ঘরটা আলোকিত হয়ে উঠল। না, ঠিক আলোয় নয়, আলোতে ধরা পড়া এক উন্মাদ ভালোবাসা তার। রায়ানের পুরো রুমটা সমুর বড় বড় ছবির ফ্রেম আর স্ট্যান্ডি দিয়ে সাজানো। রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুমুর ছবি আর লাইফ সাইজ স্ট্যান্ডিগুলো যেন নিঃশব্দে কথা বলে উঠল, যেগুলোতে একটাই সুমু দাঁড়িয়ে, হাতের উপরে প্রজাপতিরা খেলছে তার, আর সে প্রাণ খুলে হাসছে। আরেকটাই সুমু কালো শাড়ি পরে আয়নার সামনে চুলে হাত দিয়ে খোপা বাঁধছে, একদম গিন্নিদের মতো করে। আরেকটাই বসে আছে এক কোণে, গালে এক হাত দিয়ে, ঠোঁটে একটা মিষ্টি হাসি নিয়ে। এমন অনেকগুলো স্ট্যান্ডি রুমের মধ্যে সাজিয়ে রেখেছে রায়ান। প্রতিটা স্ট্যান্ডে আলাদা আলাদা ভঙ্গিতে বানানো। রায়ান ধীরে ধীরে এগিয়ে গেল একটা স্ট্যান্ডের দিকে। আলতো হাতে ছুঁয়ে দিল সুমোর হাস্যোজ্জ্বল মুখটা। রায়ান আলতো হাসলো, তারপর চোখ বন্ধ করে ফিসফিস করে গিয়ে উঠল, রোজ সকালে তোর মায়াবী ছবি, চোখে ভেসে তোর মিষ্টি হাসি, বেলি গাঁথা তোর চুলের বেনি, মায়াপূর্ণা তোর চোখের চাহনি, ভালোবাসি তোকে সুহাসিনী, ভালোবাসি শুধু তোকেই। গান থামিয়ে রায়ান উন্মাদের মতো হাসতে লাগলো। তার এই হাসিতে কোনো প্রাণ নেই, আছে শুধু ধ্বংসের নেশা। সুমুকে দেখতে আজ হাসপাতালে ভিড় জমেছে। কাল সকালে তার অপারেশন। তার প্রিয়জনেরা ছুটে এসেছে দেখার জন্য। চৌধুরী বাড়ির সবাইও এসেছে, আরিয়ানও এসেছে। কিন্তু কেবিনে ঢোকার পথে তাকে আটকে দেয় শেহরাজ। আরিয়ান এখন কেবিনের দরজার পাশে দাঁড়িয়ে, ভেতরের কাঁচঘেরা দেয়ালের দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে। এক ঝলক সুমুকে দেখার জন্য তার চোখ মরিয়া হয়ে আছে। এদিকে রোজা কারো সঙ্গে ফোনে কথা বলছিল। কথা শেষ করে কেবিনের দিকে এগিয়ে এসে দেখে আরিয়ান দরজার পাশে দাঁড়িয়ে। রোজা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কি হয়েছে ব্রো, ভেতরে যাওনি কেন?
আরিয়ান দাঁত চেপে গলা নামিয়ে বলল। শিববাল, এসকে আমাকে ঢুকতে দেয়নি। রোজা কিছুটা অবাক, কিছুটা বিরক্ত, মুখে প্রশ্ন ফুটে উঠল, আর কিছু বলল না সে। রোজা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটে হালকা হাসির রেখা টেনে বলল, এদের নাটকের তো শেষ নেই। তুমি টেনশন করো না ব্রো। তুমি সুমুকে দেখতে চাও তাই না? আমি ওর একটা পিক তুলে নিয়ে আসবো। আরিয়ান কিছু বলতে যাবে তার আগেই রোজা ঘুরে সোজা কেবিনের দিকে এগিয়ে গেল। কাচের দরজার হ্যান্ডেল ধরতেই সামনে এসে দাঁড়ায় দুজন নতুন গার্ড। স্টপ ম্যাম। রোজা ভ্রুকুচকে তাদের দিকে তাকায়। একজন গার্ড গম্ভীর গলায় বলল, ফোনটা আমাদের কাছে জমা দিয়ে যান ম্যাম। এই কেবিনে ফোন নিয়ে ঢোকার অনুমতি নেই। রোজার চোখ ছোট হয়ে এলো, ঠোঁট শক্ত করে চাপা বিরক্তিতে বলল, ফোন নিয়ে ঢুকতে পারবো না মানে? এইটাই স্যারের অর্ডার। এই কেবিনে ঢুকতে হলে আপনাকে ফোনটা আমাদের কাছে জমা দিতে হবে। রোজা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। পেছন থেকে আরিয়ান বলল, ঝামেলা করিস না রোজ, আমার কাছে দিয়ে যা ফোনটা। রোজা তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর হনহন করে হেঁটে আরিয়ানের হাতে ফোনটা দিয়ে কেবিনে ঢুকে গেল। আরিয়ান রুমের বাইরে পায়চারি করতে লাগলো। হঠাৎ তার চোখ গেল একটি নার্সের দিকে, যে এগিয়ে আসছে সুমুর কেবিনের দিকে। আরিয়ান এগিয়ে গেল নার্সটির দিকে। নার্সটিকে চোখের ইশারায় সাইডে সরিয়ে নিয়ে গেল। দুজনে সাইডে এসে দাঁড়াতেই আরিয়ান বলল, আপনার কাছে পেপার আর পেন হবে? এখন হবে না, তবে আপনার লাগলে এনে দিতে পারি স্যার। ওকে, তাড়াতাড়ি নিয়ে আসুন। নার্সটি দ্রুত চলে গেল পেপার আর পেন আনতে। মিনিট 5 বাদে পেপার আর পেন নিয়ে এলো নার্সটি। আরিয়ান নার্সটির হাত থেকে পেপার আর পেন নিয়ে কিছু লিখে সুন্দর করে পেপারটি ভাঁজ করে দিয়ে বলল, শেহরাজ খানের ওয়াইফের কেবিনে যাচ্ছেন? জি স্যার, ভিজিটিং আওয়ার শেষ আর ম্যামের মেডিসিনের টাইম হয়ে গেছে, দিয়েছে কি না সেটাই দেখতে যাচ্ছি। আরিয়ান বাঁকা হেসে বলল, যখন সকলে বেরিয়ে যাবে তখন পেশেন্টের হাতে একটা পেপারটা দিবেন। যদি জিজ্ঞাসা করে কে দিয়েছে, আপনি কিছু না বলে চলে আসবেন। কিন্তু স্যার। নার্সটির কথার মাঝে আরিয়ান নার্সটির চোখের সামনে টাকা ধরলো। নার্সটি টাকা আর পেপারটা নিয়ে চলে গেল সুমোর কেবিনের উদ্দেশ্যে। নার্সটি কেবিনে ঢুকেই হালকা গলায় বলল, ভিজিটিং আওয়ার শেষ, আপনাদের এখন বাইরে যেতে হবে। অনেক রাতও হয়ে গেছে। কাল ম্যাডামের অপারেশন, আজ ম্যাডামের ঘুমের প্রয়োজন। নার্সের কণ্ঠে শালীনতা, কিন্তু একটা কড়া ভাব ছিল। সবাই একে একে বিদায় নিতে লাগলো। কেউ সুমোর কপালে চুমু দিয়ে, কেউ একরাশ চিন্তা নিয়ে, আবার কেউ নিঃশব্দে দরজার দিকে পা বাড়ালো। শেহরাজ ফিরোজাকে কোলে নিয়ে সুমোর পাশেই বসে আছে। ছোট ফিরোজা তখন গভীর ঘুমে আচ্ছন্ন, মাথাটা শেহরাজের বুকে হেলানো। অনন্যা খাতুন ফিরোজাকে নিতে এগিয়ে এলে শেহরাজ নরম গলায় বলল, তুমি চলো মম, আমি গাড়ি পর্যন্ত দিয়ে আসি। ফিরোজাকে ডাকতে চাই না এখন। অনন্যা খাতুন সুমোর দিকে একবার তাকিয়ে বললেন, কাল আবার আসবো মামুনি, সাহস রেখো। কথা বলে কেবিন থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন তিনি। শেহরাজ উঠে দাঁড়ালো, সুমোর মাথায় আলতো করে হাত রেখে বলল, একটু থাকো সুইটহার্ট, আমি এক্ষুনি আসছি। তারপর নার্সের দিকে তাকিয়ে বলল, একটু খেয়াল রাখবেন, আমি একটু নিচে যাচ্ছি। নার্সটি মাথা নেড়ে সম্মতি দিল। শেহরাজ একবার সুমোর দিকে ফিরে তাকালো, তারপর বেরিয়ে গেল কেবিন থেকে। সকলে চলে যেতেই নার্সটি ধীরে ধীরে এগিয়ে গেল সুমোর কাছে। আলতো করে একটা হাসি ঠোঁটে এনে বলল, আপনার হাজবেন্ড আপনাকে খুব ভালোবাসেন তাই না? সুমো একটুখানি হেসে জানালার বাইরে তাকালো। রাতে নরম আলোয় তার মুখটা যেন আরো কোমল হয়ে উঠল। তারপর ধীরে বলল, ভালোবাসে বললে হবে না। উনি আমার সবচেয়ে বড় পাওয়া। অনেক কিছু চাইনি জীবনে, শুধু একজনকে চেয়েছিলাম যে আমার নিঃশব্দ কান্নাগুলো শুনবে, আর উনি ঠিক সেভাবেই এসেছেন। প্রতিদিন আল্লাহর কাছে যে শান্তি চেয়েছিলাম, উনি সেই শান্তির রূপ হয়ে এসেছেন। আর তাই ভালোবাসে এই একটা শব্দে আটকে রাখলে ভুল হবে। উনি যেন আমার ধৈর্যের পুরস্কার, আর আল্লাহর দেয়া সেই পুরুষ, আর আল্লাহর দেয়া সেই মানুষ যে আমার চোখে পানি আসার আগেই টের পায় আমি কষ্টে আছি। ভালোবাসার চেয়ে বেশি কিছু উনি আমার জন্য, আর এনার এগুলো ভালোবাসা না, এক প্রকার পাগলামি বলে। নার্সটি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সুমোর মুখের দিকে। চোখে একটা অপার প্রশান্তি খেলে গেল তার।
হঠাৎ তার মনে পড়ল কাগজটির কথা। গলার স্বর একটু নিচু করে বলল, আপনাকে একটা জিনিস দেয়ার ছিল ম্যাম। সুমু ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি? নার্সটি কিছু না বলে কাগজটা পকেট থেকে বের করে সুমুর হাতে তুলে দিল। সুমু পেপারটা হাতে নিল। কে দিয়েছে? নার্সটি সুমুর প্রশ্নের উত্তর না দিয়ে আর কিছু না বলে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। সুমু কাগজটার ভাঁজ খুলে পড়তে শুরু করলো। তোমাদের কেবিনের দরজার সামনে আমি দাঁড়িয়েছিলাম, এসকে ঢুকতে দিল না, কিন্তু আমার মন ঢুকে গেছে অনেক আগেই, সেটা কেউ থামাতে পারেনি। তুমি জানো না বেবি গার্ল, অপেক্ষা কাকে বলে? যখন একজন মানুষ শুধু একবার চোখের দেখা পাওয়ার আশায় শত রাত জেগে থাকে, আর প্রতিবার তাকে ফিরতে হয় কাঙ্ক্ষিত মানুষটিকে চোখের সামনে দেখতে না পাওয়ার অন্ধকার নিয়ে, তখন তাকে বলে অপেক্ষা। তোমাকে একবার দেখার তৃষ্ণা, আমি চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকি, অপেক্ষা করে, ঠিক যেমন মরুভূমিতে কেউ এক ফোঁটা জলের আশায় মরিয়া হয়ে ওঠে। তুমিও জানো না, আমার এই চোখ দুটো তোমাকে এক ঝলক দেখার জন্য প্রতি রাত জেগে থাকে, কিন্তু আমার কপাল দেখো, আমাকে প্রতিবারই ফিরে যেতে হয় না দেখা একটা খালি বুক নিয়ে। সুমু বুঝতে পারলো এই লেখা কার। সে বেড থেকে নেমে দাঁড়ালো, জানালার কাছে গিয়ে জানালা খুলে কাগজটা ছিঁড়ে ফেলে দিল বাহিরে। তারপর আবারও বেডের কাছে ফিরে এসে চোখ বন্ধ করে শুয়ে রইল। আজ সুমুর অপারেশন। চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে চৌধুরী আর খানবাড়ির সকলে হাসপাতালে এসে পৌঁছেছে। হাসপাতালে নিরিবিলি করিডোরে যেন নিঃশব্দ একটা যুদ্ধ চলছে সবার ভেতরে। সফেদ ওয়ার্ডের দরজার ওপাশে বিছানায় শুয়ে আছে সুমু। শেহরাজ সুমুর ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে, যেন ছাড়লেই সে হারিয়ে যাবে। শেহরাজের মুখটা ভয় আর অস্থিরতায় থমথমে হয়ে আছে। সারবাজ, আরবাজ, শাহরুখ, আইয়ুব, রিয়াজ, রাহিনরা সকলে কেবিনের বাইরে দাঁড়ানো। এরই মাঝে আরিয়ানা রোজা এলো। দুজনে এগিয়ে এসে কেবিনে ঢুকতে যাবার সময় স্যান্ডি হাত তুলে তাদের আটকে দিল। স্যান্ডি নির্বিকার কণ্ঠে বলল, আপনারা এখন ভিতরে যেতে পারবেন না। রোজার চোখে রাগ আর অপমানের ঝিলিক ফুটে উঠল। আরিয়ান থমকে গিয়ে একটু বিস্মিত ভঙ্গিতে তাকালো স্যান্ডির দিকে। ঠিক তখনই পিছন থেকে ধীর কণ্ঠে শোনা গেল মৌসেনের কণ্ঠ। অনন্যা, আমার সন্তানেরা কি এমন কি করেছে যে এমন একটা দিনে, এমন একটা মুহূর্তে ওদের সঙ্গে এভাবে আচরণ করা হচ্ছে? সকলে এক মুহূর্তের জন্য থেমে গেল। করিডোর জুড়ে এক ধরনের নিঃশব্দ অস্বস্তি বয়ে গেল। অনন্যা খাতুন ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। চোখে মুখে স্পষ্ট এক দ্বিধার ছাপ। অনন্যা খাতুন ঠান্ডা কণ্ঠে বলল, স্যান্ডি, ওদের যেতে দাও, এখনো সময় নয় ঝগড়ার, ওরা যাক। কিন্তু আন্টি সরি। সিরাজ, কিছু বললে আমি বুঝে নেব, ওদের যেতে দাও। স্যান্ডি একবার অনন্যা খাতুনের দিকে তাকিয়ে সম্মান সূচকভাবে মাথা নুয়ে সরে দাঁড়ালো। রোজা আর আরিয়ান বিনা শব্দে ভিতরে ঢুকে পড়লো কেবিনে। ওদের পায়ের আওয়াজ যেন শেহরাজের কানে গিয়েই শরীরটাকে আরেকটু সজাগ করে তুলল। সুমুর হাতটা সে আরো শক্ত করে ধরে রাখলো। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে দূর থেকে তাকিয়ে থাকলো সুমুর দিকে। রোজা এগিয়ে শেহরাজের পাশে দাঁড়িয়ে বলল, তুমি ভয় পেও না সুমু, তুমি ঠিক হয়ে যাবে, আমরা সবাই আছি। রোজার কথায় সুমু এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। রোজার কণ্ঠে সহানুভূতির ছোঁয়া থাকলেও সুমুর মন বুঝতে পারল রোজা শুধু তার খান সাহেবকে দেখিয়ে এসব করছে। রোজা কথার ফাঁকে হাত আস্তে করে শেহরাজের কাঁধে রাখার চেষ্টা করা মাত্রই শেহরাজ যেন অদৃশ্য কোনো ইলেকট্রিক শকের মতো সরে গেল পাশের দিকে। সুমু ভ্রুকুচকে তাকালো রোজার দিকে। রোজা বিব্রত হয়ে হাত সরিয়ে নিল, অথচ মুখে সে কিছু বলল না। শেহরাজ এবার একবার চেয়ে দেখলো আরিয়ানের দিকে। আরিয়ান তখনও পলকহীন চোখে শুধু তাকিয়ে আছে সুমুর দিকে, যেন চারপাশে কিছুই সে শুনছে না, দেখছে না। সে শুধু সুমুকে দেখছে। শেহরাজ ছোটা অদ্ভুত এক তীক্ষ্ণ হাসি টেনে বেনের এক পাশে বসলো। তারপর দু হাত দুদিকে মেলে দিয়ে স্বর নরম করে বলল, বেবি, wrap me in your arms, deep and strong, like you will never let go. সুমু বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। শেহরাজ সুমুর দিকে তাকালো, মুখ কিছুটা কঠিন করে বলল, কুইক। সুমু এবার ধীরে ধীরে এগিয়ে গিয়ে শেহরাজের গা ঘেঁষে বসলো। তার এক হাত শেহরাজের বুকের ওপর রাখতেই
সেরাজ আরেক হাত দিয়ে সুমুকে শক্ত করে নিজের কাছে টেনে নিল। রোজা থেমে গেল। আরিয়ান দৃষ্টি সরিয়ে নিল। সুমোর গাল লাল হয়ে উঠল লজ্জায়, কিন্তু সেরাজের চোখে চোখ রাখতেই সে বুঝলো সুমোর আজ শুধু একে অপরের, আর সে এটা সবাইকে বুঝিয়ে দিচ্ছে। সেরাজ আবারও কড়া কণ্ঠে বলল, শ্বশুরের মেয়ে, শক্ত করে ধর। সুমো আরো শক্ত করে জড়িয়ে ধরল। সেরাজ ঠোঁটে এক পাকা হাসি টেনে ধীর স্বরে বলল, আরে তুই নষ্ট। অন্যের বউ আর হাজবেন্ডের দিকে নজর না দিয়ে নিজের মতো ক্যারেক্টারের ছেলে মেয়ে খুঁজে বিয়ে করে ফেলো। তোদের মতো মানুষদের সঙ্গে তো পর্ন স্টারদের ভালো মানাবে। কথাটা বলে সেরাজ সুমোর দিকে তাকিয়ে বলল, আমার বউ একটাই, আর ওর দিকে কেউ তাকালে চোখ উপড়ে ফেলবো। স্পষ্ট করে দিলাম, একদিন ছেড়েছি বলে বারবার ছেড়ে দিব, এটা ভুলেও ভাবিস না। আরিয়ান হাত মুষ্টিবদ্ধ করে কেবিন থেকে বেরিয়ে গেল। রোজা ঠায় দাঁড়িয়ে রইল। সেরাজ রোজার দিকে তাকিয়ে একদম শান্ত গলায় বলল, তুই কত বড় নির্লজ্জ রোজা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমাদের চুমু, আলিঙ্গন নাকি আরো কিছু দেখার আশায়? রোজার মুখ থমকে গেল। সে আর না দাঁড়িয়ে বাহিরে চলে গেল। কেবিনে ঢুকে এলো একজন নার্স। সে হালকা হেসে বলল, ম্যাম রেডি আপনি? সময় হয়ে গেছে। সুমো একটু কিছু বলার আগেই সিরাজ গম্ভীর গলায় বলে উঠল, রেডি হতে হবে না, আমি আমার বউয়ের সাথে অপারেশন থিয়েটারে থাকবো। নার্স কিছুটা অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, আপনি কি বলছেন স্যার? অপারেশন থিয়েটারে থাকবেন মানে? এটা তো সম্ভব না। সিরাজ তার দুই হাত পকেটে ঢুকিয়ে ঠান্ডা গলায় বলল, সম্ভব করুন, আমার বউ ভয় পাচ্ছে, আমি থাকলে সাহস পাবে। নার্স তার জায়গায় দাঁড়িয়ে খানিকক্ষণ চুপ করে থেকে বলল, বাট স্যার, এটা রুল ভায়োলেশন। আমি ডাক্তারকে ডেকে আনছি। সে দ্রুত বেরিয়ে গেল। কেবিনে এক মুহূর্তের নীরবতা। সিরাজ সুমোর পাশে বসে তার ঠান্ডা হাত দুটো নিজের হাতে নিল। সুমো ব্রুকুচকে বলল, আপনি আবার কি পাগলামো শুরু করলেন? সিরাজ হালকা হাসলো। তারপর সুমোর কপালে একটা চুমু দিয়ে বলল, যে পুরুষের এমন কারাক বউ আছে, সে পুরুষ পাগলামি না করে কিভাবে পারে? আমার বউয়ের অপারেশন আর আমি থাকবো না। ডাক্তার ভেতরে এলেন নার্সের সঙ্গে। একটু রাঙি ভঙ্গিতে বললেন, মিস্টার খান, আমরা বুঝি আপনার অবস্থা, কিন্তু অপারেশন থিয়েটারে রোগীর সাথে ফ্যামিলির কেউ ঢুকতে পারে না, এটা মেডিকেল রুলস। সিরাজ ঠান্ডা গলায় বলল, রুলস ভাঙার দরকার নেই, শুধু বলুন গ্লাভস পরে মাস্ক পরে বউয়ের পাশে বসে থাকলে সমস্যা কোথায়? আমি চুপ থাকবো, আমার বউ আমার স্পর্শ না পেলে নার্ভাস হয়ে যাবে। ডাক্তার এবার একটু নরম হয়ে গেলেন, কিন্তু দ্বিধা নিয়েই বললেন, খুব কম কেসে আমরা এটা অ্যাকসেপ্ট করি। এটা যেহেতু জেনারেল অ্যানাস্থেশিয়াতে মেজর সার্জারি, তাই এক্সট্রা পার্সন অ্যালাউ করাটা রুলস অনুযায়ী রিস্কি। সিরাজ এবার সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, ডাক্তার ম্যাম, আমার স্ত্রীর ভয় ভাঙানো আমার দায়িত্ব। ওর উপর এক ফোঁটা চাপও দেব না, শুধু পাশে থাকবো ওর সাহস হিসেবে। আপনি চাইলে আপনার দায় মুক্তির পেপার আমি সাইন করে দেই। আপনি অপারেশন থিয়েটারে থাকলে আপনার শরীর থেকে পেশেন্টের ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে, আমরা রিস্ক নিতে পারি না। সিরাজ মুহূর্তে দাঁড়িয়ে গেল, চোখ যেন পাথর হয়ে গেল। ধীরে ধীরে বলে উঠল, কি বললেন ডাক্তার? আমার বউয়ের আমার থেকে ইনফেকশন হবে? দেখুন মিস্টার খান, যার নিঃশ্বাসের শব্দ না শুনলে রাতে আমার ঘুম হয় না, যে মেয়েটা আমার বুকের ভিতর একটা আলাদা হৃদয়ের মতো ধকধক করে, তার আমার কাছ থেকে ইনফেকশন হবে? আরে ডাক্তার, আমি নিজেই তো একটা ইনফেকশন। এখানে যদি বিষও থাকে সেটা ওর জন্য অমৃত। আমার অস্তিত্ব ওর রোগ নয় ডাক্তার, আমার অস্তিত্বই ওর ওষুধ। বাহির থেকে সকলে কেবিনে এলো। অনন্যা খাতুন এসে বললেন, কি হয়েছে এখানে? ডাক্তার হতাশা নিঃশ্বাস ছেড়ে বললেন, মিস্টার খান পেশেন্টের সাথে অপারেশনের থিয়েটারে যেতে চাইছে। অনন্যা খাতুন আর কোনো কথা না বলে একবার ছেলের মুখের দিকে তাকিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেলেন। স্যান্ডি আস্তে ধীরে সিরাজের কাছে গিয়ে বলল, স্যার, আপনি কি ডাক্তারি শিখতে চান? সিরাজ প্রকুচকে তাকাতেই স্যান্ডি মুখে আঙ্গুল দিয়ে সাইডে সরে গেল। সুমো ধীরে ধীরে উঠে বসে বলল, খান সাহেব, আমি ভয় পাচ্ছি না তো, আমি তো স্ট্রং গার্ল। তুমি চুপ থাকো পিচ্ছি বউ, কথা বলবা না একদম। এই ডাক্তাররা তোমাকে ব্যথা দেবে, ছুরি চালাবে,
তোমার নরম পেটের উপর। আর আমি যদি না থাকি পাশে, ওরা তোমার পেট বেশি কেটে ফেলবে, তারপর কিডনি লিভার যদি বের করে নিয়ে যায়। না না, বউয়ের বেলায় নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। ডাক্তার বিস্মিত হয়ে নার্সের দিকে তাকালেন। নার্স কাঁধ ঝাঁকিয়ে বলল, স্যার, ম্যাম হয়তো সাইকোলজিক্যালি স্টেবল থাকবেন যদি উনি পাশে থাকেন। আমাদের হাতে আর সময় কম। ডাক্তার এক গহীন নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম। সকলে একে একে বেরিয়ে গেল কেবিন থেকে। সেরাজ সুমুর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। সুমুকে স্ট্রেচারে শুয়ে ধীরে ধীরে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছিল। সেরাজ সুমুর হাত শক্ত করে ধরে পাশে পাশে হাঁটছিল, গ্লাভস আর মাস্ক পরে। সুমু একটু ঘাড় ঘুরিয়ে বলল, খান সাহেব। সেরাজ সাথে সাথে নিচু হয়ে সুমুর কানের কাছে মুখ নিয়ে বলল, বলো সুইটহার্ট। এই অপারেশনটা যদি... সেরাজ সুমুর হাত চেপে ধরে বলল, তুমি চোখ বন্ধ করো, আমি এখানে আছি। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে আমি আছি। সব কিছু ঠিকঠাকভাবেই হবে। অপারেশন থিয়েটারে ঢোকার মুখে এসে ডাক্তার বললেন, মিস্টার খান, আপনাকে এক কোণে বসতে হবে। আপনি চুপ থাকবেন, শুধু রোগীর পাশে থাকবেন, এই শর্তে অনুমতি দিয়েছি। সেরাজ মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। অপারেশন টেবিলের পাশে বসে সেরাজ সুমুর ঠান্ডা হাত ধরে রইল। অপারেশনের প্রস্তুতি চলছিল। চারপাশে আলো আর যন্ত্রপাতির শব্দ। সুমুর চোখে জল গড়িয়ে পড়ল। সেরাজ সেই অশ্রু গ্লাভস পরা আঙ্গুলে মুছে দিয়ে ফিসফিস করে বলল, এই চোখে কখনো কান্না মানায় না সুইটহার্ট। ডাক্তার অ্যানেস্থেসিয়া ইনজেকশন প্রস্তুত করলেন। নার্স বললেন, ম্যাম একটু লাগবে, তারপর ঘুমিয়ে পড়বেন। সেরাজ সুমুর কপালের উপর ঠোঁট ছুঁয়ে বলল, ঘুমাও আমার হৃদয়, আমি এখানেই আছি। তুমি উঠে আমাকে দেখতে পাবে সবার আগে। এই চুক্তি রইল। সুমু চোখ বন্ধ করে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। অবশেষে সুমু অ্যানেস্থেসিয়াতে ঘুমিয়ে পড়ল। চারদিক নিস্তব্ধ, শুধু যন্ত্রপাতির টুকটাক শব্দ। সেরাজ বসে রইল চুপচাপ, একটানা তাকিয়ে রইল তার বউয়ের দিকে, যেন তার চোখের দৃষ্টি দিয়েই পাহারা দিচ্ছে তার ভালোবাসাকে। অপারেশন থিয়েটারের ভিতরে সময় যেন থেমে গেছে। ডাক্তাররা প্রস্তুত অপারেশনের জন্য। সুমু গভীর ঘুমে। সেরাজ পাশে বসে সুমুর হাত ধরে রেখেছে। ডাক্তার কাঁচ দিয়ে পেটের জায়গাটা পরিষ্কার করে নিলেন, তারপর হালকা টোনে বললেন, স্কালপেল। একজন নার্স অস্ত্রটি এগিয়ে দিল। ডাক্তার ধীরে ধীরে ছুরি চালাতে গেলেন। আর ঠিক তখনই সেরাজ তাকালো ডাক্তারের হাতের দিকে, ভয় পেয়ে বলল, এই ডাক্তার, আস্তে। ঘরটা থমকে গেল। ডাক্তার রীতিমতো চমকে উঠলেন। এক সেকেন্ডে নীরবতা। ডাক্তার ধীরে বললেন, আমি বুঝতে পারছি না মিস্টার খান। সেরাজ চোখ ছড়িয়ে নিয়ে বলল, আস্তে করেন। ডাক্তার হতাশা নিঃশ্বাস ফেলে কাজে মন দিল। সেরাজ সুমুর মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি সেরাজ খান, যে মানুষ কেটেছি, ছিন্ন ভিন্ন করেছি শরীর, গুলি চালিয়েছি। আমি সেই পুরুষ যার চোখের দিকে তাকাতে ভয় পায় দুর্ধর্ষ খুনিরা। আমার হাতে রক্ত লেগে আছে, অথচ এই হাত কখনো কাঁপেনি। অস্ত্র আমার খেলনা, আর রক্ত আমার নেশা। ভয়, সে তো আমার সামনে হাঁটতেও সাহস পেত না। ভয় শব্দটা আমার অভিধানে ছিল না, আর না ছিল কোনো দুর্বলতা। কিন্তু আজ একটা ছুরি যখন আমার বউয়ের পেট ছুঁয়ে যাচ্ছে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। এই সেরাজ খান, এই পাথর হৃদয়ের পুরুষ। কেন আমার হাত পা কাঁপছে আজ? কেন মনে হচ্ছে আমার পুরো পৃথিবী থেমে গেছে এই রুমে? এই নরম মেয়েটার ছোট্ট শরীরে ছুরি চালাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি। আমার বুকের মধ্যে কেমন যেন একটানা কাঁপুনি হচ্ছে, যেন কেউ আমার ভেতরটা ছিঁড়ে কাটার সূচে ঢুকাচ্ছে। আমি জানতাম না ভালোবাসা এমন অসহায় করে দেয়। আজ বুঝছি, যার প্রতিটা নিঃশ্বাসে আমি বেঁচে থাকি, তার এক ফোঁটা রক্ত আমার হৃদয়ের উপর বজ্রপাতের মতো লাগে। সুইটহার্ট, আমি শুরু চাই তোমার এই শরীরে অন্য কিছু নয়, কেবল আমার ভালোবাসার দাগ থাকুক। সিরাজ আবারও তাকালো ডাক্তারের দিকে, অনুরোধের সুরে বলল, ডাক্তার প্লিজ একটু আস্তে। আই নো ও ব্যথা পাচ্ছে না, কিন্তু আমি ব্যথা পাচ্ছি ডাক্তার। মিস্টার খান, এমন করবেন না।
আমাদের কাজটা করতে দিন। কথাটা বলে ডাক্তার আবারও অপারেশনে মন দিল। সিরাজ চোখ বন্ধ করে সুমোর কপালে ঠোঁট ছুঁয়ে কপাল ছুঁয়ে বলল, একটা কাঁটা তোমার গায়ে মানে যেন একটা ক্ষত আমার বুকে। আজ আমি সিরাজ খান নেই আর। আজ আমি কেবল একজন স্বামী যার সমস্ত অস্তিত্ব কাঁপছে কেবল তার স্ত্রীর ব্যথায়।